আবার স্বাগত 21 বিজনেস সঙ্গে আছি আব্দুর রহমান রণ। মূল্যস্ফীতি কিছুটা কমেছে। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে 8.32%। আগের মাস জুনে এই হার ছিল 9.16%। খাদ্য ও খাদ্য বহির্ভূত দুই খাতেই মূল্যস্ফীতি কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী জুলাইয়ে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছিল 7.16%, যা আগের মাস অর্থাৎ জুনে ছিল 8.60%। অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে 1.44% হয়েছে। অন্যদিকে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি জুলাইয়ে ছিল 9.28%, যা আগের মাসে ছিল 9.61%। বিবিএস এর পরিসংখ্যান বলছে শহরের তুলনায় গ্রাম অঞ্চলে মূল্যস্ফীতি কিছুটা বেশি। জুলাইয়ে গ্রামের সার্বিক মূল্যস্ফীতি ছিল 8.36%, আর শহর অঞ্চলে ছিল 8.24%। চলতি অর্থ বছরের মধ্যে বার্ষিক গড় মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের। কক্সবাজারের মহেশখালীতে বিকল হওয়া এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল FSRU আবারও 72 ঘন্টা বন্ধ রাখতে হবে। সে সময় আবার তীব্র হতে পারে জ্বালানি সংকট, এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে কোন সময় বন্ধ রাখলে ভোগান্তি তুলনামূলক কম হবে তা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। অনুপ পিয়ালের রিপোর্ট। দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট থেকে উত্তরণ ও সম্ভাবনা নিয়ে রাজধানীর ঢাকা ক্লাবে সেমিনার যোগ দেন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, জ্বালানি বিশেষজ্ঞ ও দেশের ব্যবসায়ীরা। সেমিনারে আলোচকরা বলেন, চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট থেকে উত্তরণ এতটা সহজ নয়। গ্যাসের উপর চাপ কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎসকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। এলপিজির দাম অনায়াসে এখন যেটা 100 থেকে 200 টাকা কমানো যায়, ইফ দ্য গভর্নমেন্ট গিভ সাপোর্ট অফ ইম্পোর্ট অ্যান্ড আদার থিংস। আইওসির থেকে গ্যাসের দাম বাপেক্সের কী করে বেশি হয়? ইন্ডিয়া থেকে বিদ্যুৎ আনলে সেটার দাম কম পড়ে, কয়লা বিদ্যুৎ। পিডিবির দাম কেন বেশি পড়ে? এসব সমাধানটা প্রাইসিংয়ে। আমরা যদি গ্যাসের উপর নির্ভর করে থাকি, দেখা যাচ্ছে যে এই শর্টেজটা দিয়ে আমরা এটা পুরাতে পারবো না। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকটের কথা স্বীকার করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আগামী 4.5 বছরে নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। যে আমাদের দেশি উৎপাদন এবং আমদানি এই দুটি মিলেও গ্যাসের যে চাহিদা আছে প্রায় 1200 MMCF মিলিয়ন কিউবিক ফিট পার ডে, কিন্তু আমাদের গ্যাপ রয়ে গেছে। আমরা উদ্যোগ গ্রহণ করেছি যাতে করে আগামী 4.5 বছরে আমরা রিনিউয়েবল থেকে প্রায় 10,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারি। সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল আবারও বন্ধ রাখতে হবে। তবে গ্যাস সংকট কমাতে কাজ করছে সরকার। আর একটা বয়লার চালু হবে, চালু হওয়ার পরে যে 72 ঘন্টা আমরা বন্ধ রাখবো, এই সময়টা কখন ঠিক করব, এইটাই নিয়ে আমরা এখন চিন্তায় আছি। আমরা চাই না যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কষ্ট করুক। মানুষের ভোগান্তি কমাতে তেল আমদানি বেসরকারি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে বলেও জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। আপনার দেখলাম একজন বলছে, আমি অলরেডি 2 লক্ষ কোটি টাকা আমার পকেটে চলে আসছে। ওটা নাকি চলে আসছে নাকি ফেসবুকে এটাই দিয়েছে, অনেকে ষড়যন্ত্র করছে। আমিও তাদেরকে অনুরোধ করব, পলিটিক্স আপনারাও করেন, দেশের স্বার্থে করেন। বাপেক্সের সক্ষমতা এবং কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে সরকার পরিকল্পনা করছে বলেও জানানো হয় সেমিনারে। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা। বন্ধ থাকা 3 রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে বেসরকারি 2 প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সরকার। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিজিএমসির সঙ্গে প্রাণ আরএফএল ও হ্যামকো গ্রুপের এই চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস ও খুলনার স্টার জুট মিলস চালু করবে প্রাণ আরএফএল গ্রুপ, আর খুলনার প্লাটিনাম জুবিলি জুট মিলসের দায়িত্ব নিয়েছে হ্যামকো গ্রুপ। 3টি মিলে প্রায় 619 কোটি টাকা বিনিয়োগ হবে। এতে কমপক্ষে 11,629 জনের কর্মসংস্থান এবং বছরে প্রায় 1,175 কোটি টাকা টার্ন ওভারের আশা করা হচ্ছে। বিজিএমসি জানায়, উৎপাদন বন্ধ থাকা 25টি মিলের মধ্যে 20টি বেসরকারি ব্যবস্থাপনায় চালুর সিদ্ধান্ত হয়েছে।
বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এমচেমের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এমচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল। এমচেম প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান প্রায় 2 মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আরও বিনিয়োগ আকর্ষণ ও দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং গট পক্স ভ্যাকসিনের সিড প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় স্ট্রেইন থেকে তৈরিকৃত এই দুটি রোগের প্রতিষেধক বাণিজ্যিকভাবে উৎপাদন ও খামারি পর্যায়ে সম্প্রসারণের পথ উন্মুক্ত হলো। সচিবালয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। 2024-25 অর্থ বছরে এই ভ্যাকসিন আমদানিতে খরচ হয় 900 কোটি টাকারও বেশি। দেশীয় প্রযুক্তিতে এর উৎপাদন শুরু হলে বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং খামারিরা সাশ্রয়ী মূল্যে প্রতিষেধক পাবেন। অন্যদিকে গটপক্স ভ্যাকসিন ছাগলের প্রাণঘাতী সংক্রামক রোগ নিয়ন্ত্রণে সুরক্ষা দেবে। এই দুটি উদ্ভাবনকে প্রশংসনীয় উদ্যোগ বলে জানান কৃষিমন্ত্রী। এ সময় ইলিশের উৎপাদন বাড়াতে সরকার নদীর ড্রেজিং এবং নিষিদ্ধ মৌসুমে জেলেদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই কৌশলগত হরমুজ প্রণালীতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, হরমুজ এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এবং ইরানের ওপর কোনো আস্থা নেই ওয়াশিংটনের। এর মধ্যেই সম্ভাব্য মার্কিন ইরান শান্তি চুক্তির আশা ফিকে হয় আন্তর্জাতিক বাজারে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই কৌশলগত নৌপথ এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, এমনই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জয়েন্ট বেস অ্যান্ড্রুজের সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান পরিস্থিতি ভালোভাবেই এগোচ্ছে এবং হরমুজে যুক্তরাষ্ট্র ছাড়া আর কারো নিয়ন্ত্রণ নেই। তবে ইরানের ওপর কোনো আস্থা নেই বলেও স্পষ্ট করেছেন ট্রাম্প। তার অভিযোগ, তেহরান বারবার তাদের সঙ্গে মিথ্যা বলছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির সম্ভাবনা দুর্বল হওয়ায় ফের ঊর্ধ্বমুখী আন্তর্জাতিক তেলের বাজার। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $89.63, আর WTI ক্রুডের দাম বেড়ে হয়েছে $83.91। মঙ্গলবারও দুই বেঞ্চমার্কের দাম $1 বেশি বেড়েছিল। এর আগে সোমবার দাম বেড়েছিল প্রায় 5%। মার্কিন তেলের মজুদ বাড়লেও কমছে না বাজারের চাপ। বিশ্লেষকদের চোখ এখন হরমুজ প্রণালীর নিরাপত্তা ও যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের পরবর্তী পদক্ষেপের দিকে। কারণ মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যত বাড়বে ততই বাড়তে পারে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা। শাহরিয়ার জামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবরাখবর। সূচকে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 553 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 67,524 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 258 পয়েন্ট কমে অবস্থান করছে 25,393 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 32 পয়েন্ট কমে অবস্থান করছে 5,721 পয়েন্টে। চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,945 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 10 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সি 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্স সূচক 610 পয়েন্ট কমে অবস্থান করছে 77,543 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক, এটি 11 পয়েন্ট কমে অবস্থান করছে 1,612 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেশের ব্যবসা বাণিজ্য, কৃষি, প্রক্রিয়াজাত শিল্প খাত নিয়ে আমরা কথা বলবো প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।